অনির্বাণের অগ্নিবাণে আজ আরও একবার আমাদের আলোচনা করতে হচ্ছে ইন্ডি জোটকে নিয়ে। ইন্ডি জোট এখনো পর্যন্ত এই জোট কোন সাফল্য দেখাতে পেরেছে আমরা জানি না, কিন্তু ফর অল নেগেটিভ রিজনস, যেটা একটা প্রবচন সুলভ একটা বাক্যাংশ হয়ে গেছে, সমস্ত রকম নেতিবাচক কারণের জন্য বারবার ইন্ডি জোট শিরোনামে আসছিল, এখনও আসছে, ভবিষ্যতেও আসবে কিনা বলতে পারছি না নিশ্চিত হয়ে, কারণ এই জোটটার অস্তিত্ব থাকবে কিনা সেটাই আর নিশ্চিত করে বলতে পারছি না। আজ সন্ধে 6টায় কেন এই কথাগুলো আপনাদের সামনে বলছি, তার কারণ এই যে জোট INDI জোট, এই জোটে একের পর এক শরিক পরস্পরের সঙ্গে তুমুল বিবাদে জড়াচ্ছেন এবং সেই তালিকায় নবতম সংযোজনের নাম নীতিশ কুমার, বিহারের মুখ্যমন্ত্রী। এতদিন পর্যন্ত ইন্ডি জোটের শরিকদের মধ্যে শুধু টালমাটাল চলছিল, ডামাডোল চলছিল, নানা রকমের টানাপড়েন চলছিল, এটা এতদিন দেখছিলাম আমরা। কিন্তু এবার দেখছি শুধুমাত্র টানাপড়েন বা বাকযুদ্ধ বা আসন সমঝোতা নিয়ে বিবাদ নয়, এবার একেবারে একটা সরকার পড়ে যাচ্ছে। হাতে গোনা কয়েকটা রাজ্যে ইন্ডি জোটের সরকার রয়েছে, হাতে গোনা কয়েকটা রাজ্যে, তার মধ্যে বিহার অন্যতম। বিহার আর ঝাড়খণ্ড পাশাপাশি দুই রাজ্য, ইন্ডি জোটে যেসব দলগুলো রয়েছে তারা মিলে জুলে এই দুই রাজ্যে পাশাপাশি সরকার চালাচ্ছিল। ঝাড়খণ্ডের সরকারের মাঝখানে বিপদ হবে হবে এরকম শোনা যাচ্ছিল, কিন্তু আপাতত সেই বিপদ টলিয়ে দেওয়া হয়তো গিয়েছে বা যায়নি, ভবিষ্যৎ কী হবে আমরা জানি না। কিন্তু যে সরকার বিহারে রয়েছে এখনো পর্যন্ত, এই মুহূর্ত পর্যন্ত, ঠিক পরের মুহূর্তে সেখানে ওই সরকারটা থাকবে কিনা আমাদের কারো জানা নেই, কারণ বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের সঙ্গে বিহারের এই মুহূর্তের ইন্ডি জোটের সবচেয়ে বড় শরিক রাষ্ট্রীয় জনতা দলের তিক্ততা চরম পর্যায়ে পৌঁছে গেছে এবং নীতিশ কুমার গত দুদিন ধরেই শোনা যাচ্ছে যে আরজেডির সঙ্গে তুমুল সংঘাতে রয়েছেন এবং তিনি যে কোনো মুহূর্তে পদত্যাগ করতে পারেন। আজকে পাটনা সূত্রে যে খবর আসছে যে নীতিশ কুমার আজ সন্ধ্যার মধ্যে, মানে আজ সন্ধ্যে 7টা বাজার আগে নীতিশ কুমারের পদত্যাগপত্র, মুখ্যমন্ত্রী হিসেবে পদত্যাগপত্র পৌঁছে যেতে পারে বিহারের রাজভবনে, এমনটা আমরা শুনতে পাচ্ছি। আরজেডি এবং জেডিইউ, মানে সবটা শুধু শোনা যাচ্ছে এমন নয়, চোখে দেখাও যাচ্ছে, আরজেডি এবং জেডিইউ নিজেদের মধ্যে তুমুল বাকযুদ্ধে জড়িয়েছে। বেশ কিছু মন্ত্রীকে বরখাস্ত করার কথা উঠছে। তেজস্বী যাদব, যিনি বিহারের উপমুখ্যমন্ত্রী এবং আরজেডির এই মুহূর্তে সর্বেসর্বা, সেই তেজস্বী যাদব জানিয়ে দিচ্ছেন আরজেডির কোনো মন্ত্রী পদত্যাগ করবেন না। এদিকে নীতিশ বলছেন, বা জেডিইউ সূত্রে খবর আসছে যে নীতিশ কুমারের দল এই সরকার আরও একবার ভেঙে দেবে এবং ভেঙে দিয়ে আবার বিজেপির হাত ধরে বিহারে সরকার গড়বে। এই নীতিশ কুমারের দল 2020-তে কিন্তু আরজেডির সঙ্গে হাত ধরেই সেখানে নির্বাচনে জিতেছিল, ক্ষমতায় এসেছিল। তেজস্বী যাদব উপমুখ্যমন্ত্রী হয়েছিলেন সেবারও, কিন্তু মাঝপথে সরকার ভেঙে দিয়ে বিজেপির সঙ্গে তিনি চলে যান। তখন তেজস্বী বলেছিলেন নীতিশ কুমারের নাম পল্টু চাচা, পাল্টি মারেন, পাল্টি খান, ওই জন্য পল্টু চাচা। কিন্তু তারপর আবার যখন নীতিশ বিজেপির হাত ছেড়ে দিয়ে মাঝপথে লালুর দলের হাত ধরলেন, তখন এই পল্টু চাচা মন্তব্যটা আর তেজস্বীর মুখে শোনা যাচ্ছিল না। অনেকে বলেন, মানে রাজনীতির যারা প্রাজ্ঞ তারা বলেন যে রাজনীতিতে শেষ কথা বলে কিছু হয় না। অনভিজ্ঞ তেজস্বী যাদব সম্ভবত বুঝতে পারেননি যে শেষ কথা বলে কিছু হয় না। যদি বুঝতে পারতেন তাহলে এতদিন ধরে বিপুল এবং সমূহ প্রশংসায় নিশ্চয়ই নীতিশ কুমারকে তিনি ভরিয়ে দিতেন না। আজকে মাঝপথে এসে বা বিহারে যখন নির্বাচন আর 1 বছর বাকি আছে, সেই সময় এসে নীতিশ যখন আবার আরজেডিকে ডাম্প করে, আরজেডিকে হাত ছেড়ে দিয়ে আবার বিজেপির দিকে ঝোঁকার চেষ্টা করছেন, সেই সময় তেজস্বী যাদব সম্ভবত ভাষা খুঁজে পাচ্ছেন না যে নীতিশ কুমারকে কি বলে তিনি আক্রমণ করবেন। কারণ এতদিন ধরে এত ভুরি ভুরি প্রশংসা করেছেন, আগে যে পল্টু চাচা মন্তব্য করে রেখেছিলেন সেই ড্যামেজ কন্ট্রোল করার জন্য, সেই ক্ষতস্থানে প্রলেপ লাগানোর জন্য এত প্রশংসা এতদিন ধরে করেছেন যে রাতারাতি সেই প্রশংসা উল্টে দিয়ে কিভাবে এবার নীতিশ কুমারকে গালিগালাজ করবেন বুঝে উঠতে পারছেন না। দিশাহীন অবস্থা। আর সবচেয়ে দিশাহীন অবস্থা কার? সবচেয়ে দিশাহীন অবস্থা ইন্ডি নামক একটি জোটের, যা আদৌ কোনো জোট কিনা আমি তো দূরের কথা, ভারতবর্ষের কোনো মানুষ বুঝতে পারছেন কিনা আমার অন্তত নিশ্চিতভাবে জানা নেই। এই ইন্ডি জোট, একদিকে পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে পশ্চিমবঙ্গে কোথাও কোনো আসন সমঝোতা হবে না, 42টা আসনেই তৃণমূল লড়বে, একাই লড়বে। অর্থাৎ এই রাজ্য থেকে যারা জোটের শরিক, সেই বামেরা বা সেই কংগ্রেস,
তাদের জন্য কোনো আসন নেই, কারণ পশ্চিমবঙ্গে তো 42টাই আসন, তার বেশি 43টা তো নেই। তাদের 42টাতেই যদি তৃণমূল লড়ে তাহলে অন্যকে আসন ছাড়ার জায়গা আর কোথায় থাকছে? এমনকি জাতীয় স্তরেও জোট থাকবে কিনা সেটাও মমতা বন্দ্যোপাধ্যায় ভোটের পরে সিদ্ধান্ত নেবেন, এমনটাও তিনি জানিয়ে দিয়েছেন। আরেক জোট সঙ্গী আম আদমি পার্টি, দিল্লিতে এবং পাঞ্জাবে সেই আম আদমি পার্টির সঙ্গে কংগ্রেসের আসন সমঝোতা হবে এমন একটা জল্পনা গুঞ্জন উঠেছিল। এখন শোনা যাচ্ছে পাঞ্জাবে 13টি আসনের একটিতেও আম আদমি পার্টি বা কংগ্রেস কাউকে 1 ইঞ্চি জমি ছাড়তে রাজি নয়। সব আসনে আম আদমি পার্টি এবং কংগ্রেস নিজেদের বিরুদ্ধে লড়বে। আর এইটা যদি হয় যে পাঞ্জাবে কেউ কাউকে কোনো আসন ছাড়ছে না, তাহলে তার প্রভাব দিল্লিতেও পড়া অবশ্যম্ভাবী। দিল্লিতেও পড়া অবশ্যম্ভাবী, মানে দিল্লির 7টি লোকসভা আসনেও কোনো জোট বা সমঝোতা আদৌ হতে পারবে কিনা তা নিয়েও সংশয় বিস্তর। আর সেই তালিকায় নবতম সংযোজন এবার বিহার। নীতিশ কুমার আবার ইন্ডি জোটের সমস্ত শরিকের হাত ছেড়ে এনডিএ জোটে সামিল হতে প্রস্তুত এবং আজকেই পদত্যাগ করে আগামীকালের মধ্যেই তিনি বিজেপির হাত ধরে নতুন মন্ত্রিসভা গড়ে নতুন করে শপথ নিয়ে নিতে পারেন, এমনটা পাটনা সূত্রে খবর আসছে। এই নিয়ে আজ আমাদের বিতর্ক, যে আদৌ কোনো জোট হচ্ছে নাকি জোটের নামে গোটা দেশবাসীকে ধোঁকা দেওয়া হচ্ছে, সেই নিয়েই আমরা আলোচনা করব। তবে তার আগে দেখে নেব আজকের প্রতিবেদন। লোকসভা ভোটে এনডিএ সরকারকে টক্কর দিতে তৈরি হয়েছিল বিরোধী মঞ্চ, তৈরি হয় ইন্ডি জোট। কিন্তু ভোটের আগেই কার্যত খান খান বিরোধী ঐক্য। বাংলায় একলা চলার ডাক আগেই দিয়েছে শাসক দল তৃণমূল। আমি প্রস্তাব দিয়েছিলাম, ওরা প্রথম দিনই প্রত্যাখ্যান করেছে। তখন থেকে আমাদের দল সিদ্ধান্ত নিয়েছে আমরা বাংলায় একা চলব। বিহারে অবস্থা আরো খারাপ। কংগ্রেস আরজেডির হাত ছেড়ে ফের বিজেপির দিকে পা বাড়িয়ে নীতিশ কুমার। আজ সন্ধ্যার মধ্যেই মুখ্যমন্ত্রী পদে ইস্তফার সম্ভাবনা। বেজায় বেসুরো আম আদমি পার্টিও। পাঞ্জাবে পরস্পরের বিরুদ্ধে লড়বে আপ কংগ্রেস। প্রত্যেক নির্বাচনেই হয় পশ্চিমবাংলায়, যেমন বছরের শেষে ফুটবলের দলবদল হয়, আইপিএলের দলবদল হয়, রাজনীতিরও প্রায় সেই যে পর্যায়ে চলে গেছে। প্রত্যেক ইলেকশনে কিছু লোক এদিক ওদিক করে সম্ভাবনা অনুযায়ী। ফেব্রুয়ারি মাস থেকে আবার শুরু হবে সেরকম, যে নির্বাচনী প্রচার শুরু হবে। এখন বিজেপি কাকে নেবে না নেবে, পার্টি যারা ডিসিশন নিচ্ছেন তারা ডিসিশন নেবেন। দেশে তাহলে কোথায় জোট? কোন রাজ্যে জোট করেছে বিরোধী ঐক্য? কোথায় পরস্পরকে সাহায্য করার পথে ইন্ডি শরিকরা? মোদী সরকার নয়, কার্যত নিজেদের বিরুদ্ধেই লড়তে ব্যস্ত ইন্ডি। ভোট পর্যন্তও করালো না সমঝোতা। জোট ঘোষণার কয়েক মাসের মধ্যেই ভেঙে খান খান ঐক্য। রিপাবলিক বাংলা। আমরা দেখলাম আজকের প্রতিবেদনে আমরা সেই ছবিটা একটু তুলে ধরার চেষ্টা করলাম, যে ছবি এই মুহূর্তে গোটা দেশের যারা বিরোধী জোটের মুখের দিকে চেয়ে হয়তো বসে আছেন, বা আদৌ কেউ চেয়ে বসে আছেন কিনা জানি না, কেউ না কেউ যদি চেয়ে বসে থাকেন, এই ছবি তাদেরকে বিভ্রান্ত করে দেওয়ার জন্য যথেষ্ট, যে আদৌ কোনো জোট আছে। ঠিক এই জায়গায় দাঁড়িয়েই আজকে আমাদের অগ্নিবাণ, এবং কি আছে অগ্নিবাণে সেটা আমরা দেখে নেব। জোটে তীব্র গন্ডগোল, ইডি নাকি ডামাডোল? জোটে তীব্র গন্ডগোল, ইন্ডি নাকি ডামাডোল? এটা হচ্ছে আজকের অগ্নিবাণ। মানে এত গন্ডগোল এই জোটে হচ্ছে যে জোটটার নাম ইন্ডি হবে নাকি জোটটার নাম ডামাডোল দেওয়া উচিত। ডামাডোল জোট এরকম কোনো নাম দেওয়া উচিত কিনা, এই নামটা অ্যাপ্ট হবে কিনা, সার্থক নামকরণ হবে কিনা, সেইটা নিয়েই বোধহয় আজকে চর্চা হওয়া সবচেয়ে দরকার। কারণ এই জোটটা যখন তৈরি হচ্ছিল তখন জোটের নামটা কি দেওয়া হবে সেটা নিয়েই সবচেয়ে বেশি শুনেছিলাম টানাপোড়েন হয়েছিল। সেটা নিয়েই সবচেয়ে বেশি টানাপোড়েন হয়েছিল যে নামটা কি হবে, এবং সেই নামের অ্যাব্রিভিয়েশনে এক একটা লেটারের কি পূর্ণাঙ্গ অর্থ হবে, এই সমস্ত কিছু নিয়ে প্রচুর টানাপোড়েন চলেছিল। কিন্তু সেই টানাপোড়েনের পরে যখন একটা নাম স্থির হলো, তখন আমরা দেখলাম সেই নামটাকেও সার্থক বলে মনে করা যাচ্ছে না। সেই জন্য আবার নতুন করে আমাদের আজকে প্রশ্ন তুলতে হচ্ছে, এবং অগ্নিবাণের আকারে প্রশ্ন তুলতে হচ্ছে, যে এই জোটের নাম কি হওয়া উচিত? ইন্ডি হওয়া উচিত নাকি ডামাডোল হওয়া উচিত? আমার সঙ্গে এই বিতর্কে অংশ নেওয়ার জন্য আজ যারা রয়েছেন প্রথমেই তাদের সঙ্গে আলাপ করিয়ে দেব। একেবারে এ পাশে রয়েছেন অর্ক কুমার নাগ, আইনজীবী।
সুদীপ্তদা রয়েছেন রাজনৈতিক কর্মী, এদিকে রয়েছেন অঙ্কন দত্ত বিজেপি মুখপাত্র, আর রয়েছেন অভ্র সেন, তিনিও বিজেপি মুখপাত্র। আমার সঙ্গে কিছুক্ষণের মধ্যেই সাংবাদিক নির্মাল্য মুখোপাধ্যায় যোগ দেবেন, আর অনলাইনে আইনজীবী নীলাভ তিনি রয়েছেন আমাদের সঙ্গে। বিতর্কে প্রথমেই আমি একবার, যেহেতু প্রশ্নটা আজকের যে অগ্নিবাণ, যে প্রশ্নবাণ, সেই প্রশ্নবাণ যেহেতু আজকে ইন্ডি জোটের দিকে, সেহেতু ইন্ডি জোটের সমর্থক হিসেবে যারা এখানে উপস্থিত রয়েছেন, আমি তাদের দিক থেকেই প্রথমে প্রশ্নটা করতে চাইব। প্রথমে অর্ক কুমার নাগের কাছে যাব। যে অগ্নিবাণটা আপনি নিশ্চয়ই দেখলেন অর্ক, জোটে তীব্র গণ্ডগোল, ইন্ডি নাকি ডামাডোল, জোটের নামটা কোনটা হওয়া উচিত বলে আপনি মনে করেন, ইন্ডি জোট নাকি ডামাডোল জোট? দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার বলে দিয়েছেন যে পশ্চিমবাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস 42টি আসনে লড়বে। এই মুহূর্তে এক্ষুনি দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের বাইরে কোনো আসনে তৃণমূল কংগ্রেস লড়ছে বলে দলসূত্রে কোনো খবর নেই, এবং আমার মনে হয় সেই জন্য সেই বিষয়ে বাড়তি কথা বলার প্রয়োজনীয়তা আছে বলেও আমার মনে হয় না। ইন্ডি জোট সম্পর্কে যদি আপনি বলেন, ইন্ডি জোটের যে সিনারিও, যেই সিনারিওতে আজকে কি বলবো, মানে এই প্রশ্নটার সম্মুখীন ইন্ডি জোটকে হতে হচ্ছে, সেই প্রশ্নটার সম্মুখীনে আমার সত্যি বলতে বা অ্যাকসেপ্ট করতে কোনো দ্বিধা নেই যে পশ্চিমবাংলায় যদি আপনি কংগ্রেসের প্রতিনিধিদের দেখেন, কংগ্রেসের যারা কর্মী সমর্থকরা আছেন, যারা নেতা আছেন, তাদেরকে দেখেন, বিরোধী দলনেতা ভারতবর্ষের তিনিও পশ্চিমবঙ্গের একজন সাংসদ, সিপিএমেরও যদি আপনি সেই ভার্সন দেখেন, এরা নিজেরা একটা সিচুয়েশন ক্রিয়েট করেছে, যেই সিচুয়েশনের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে বাধ্য হতে হয়েছে যে আমরা 42টা আসনেই লড়ব। বিহারে কি সিচুয়েশন, কি প্যারামিটার্স, কি প্যারামিটার্সে তারা এই রকম একটা সিচুয়েশন ক্রিয়েট করেছে, বা আরজেডি জেডিইউ নিজস্ব সমীকরণ, এবং আমরা সবাই জানি যে নীতিশ কুমারের প্রাইমা ফেসি একটা বক্তব্য থাকেন যে তিনি যেন প্রকারণে মুখ্যমন্ত্রী থাকবেন। যদি সেটাই হয়, উনি আজকে পদত্যাগ করবেন না উনি প্রধান গভর্নরকে বলবেন যে বিধানসভা ভেঙে দাও, সেটার দিকেও চোখ রাখতে হবে। কিন্তু মানে প্রধান যে বক্তব্য ছিল ইন্ডি জোটে, চোখ রাখুন অর্ক, ডামাডোলটা রয়েছে, এটা কিভাবে অস্বীকার করছি না তো, ডামাডোলটা অস্বীকার না করে এখানের থেকে যেটা আমার বা তৃণমূল কংগ্রেসের যেটা প্রাইমা ফেসি কনসার্ন হওয়া উচিত, সেটা পশ্চিমবঙ্গ, এবং পশ্চিমবঙ্গে যাতে দি কনসেপ্ট, তৃণমূল কংগ্রেসের প্রাইমা ফেসি কনসার্ন যে পশ্চিমবঙ্গ, সেটা কি আপনি আগে জানতেন না অর্ক, আর জানতেন না অর্ক, বা মমতা বন্দ্যোপাধ্যায়? মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু যতবার ইন্ডি জোটের মিটিংয়ে গেছেন, যতবার ইন্ডিয়ান জোট নিয়ে কথা বলেছেন, তিনি পরিষ্কার বলেছেন যে দল যেখানে বেশি শক্তিশালী সে দল সেখানে নেতৃত্ব দেবে। পশ্চিমবাংলায় তৃণমূল কংগ্রেস নেতৃত্ব দেবে ইন্ডিয়া জোটকে, এই নিয়ে কিন্তু কখনো কোনো দ্বিমত ছিল না। নেতৃত্ব দেওয়ার অর্থ কি এই অর্ক, যে নেতৃত্ব মানে আমি একাই সব আসনে? এই জায়গায় কিন্তু কখনো কোনো রকম দ্বিমত নেই যে তৃণমূল কংগ্রেস 42টি আসনে লড়ার পরে 42-এর মধ্যে যতগুলো আসন তারা জিতবেন, সেই আসনগুলোতে তারা বিজেপি বিরোধী যে জোট, বিজেপি বিরোধী যে ফোরাম তৈরি হয়েছে, সেই ফোরামের বাইরে গিয়ে তারা কোনো কথা বলবেন। দি কনসেপ্ট ইজ নট অনলি ইন্ডিয়া জোট অ্যাট লার্জ, এটা কিন্তু ইন্ডিয়া জোটটা কিন্তু একটা কনসেপ্টে ক্রিয়েট করা হয়েছিল যাতে নাকি ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে একটা মঞ্চ তৈরি করা যায়, বাকিদের সবাইকে একত্র করা যায়, এবং আমি সেই একত্রতা কিন্তু কোনো বাকবিখণ্ডা দেখছি না। মঞ্চটা তৈরি হয়েছে বলে মনে হচ্ছে, মানে মঞ্চটা মাঝপথে অনেক সময় দেখেন না, কোনো রাজনৈতিক দলের সভা হচ্ছে, মঞ্চটা ঠিক করে বাঁধা হয়নি, হুড়মুড় করে মাঝপথে ভেঙে পড়ে গেল, এরকম লাগছে। সেরকম সিনারিও এখনো এসছে বলে আমার সত্যি মনে হয় না। ইলেকশন এখনো ডিক্লেয়ার হয়নি, যে কোনো রাজনৈতিক দলেরা নিজেদের সিটস এখনো ফাইনাল শেয়ার করেননি। আপনি জানেন মল্লিকার্জুন খার্গে অলরেডি মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখেছেন, সেই চিঠির উপরে এখনো মমতা বন্দ্যোপাধ্যায়ের রিয়াক্ট করা বাকি। মল্লিকার্জুন খার্গের আরেকটা চিঠি আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এসেছে, জানেন কি? হ্যাঁ, সেই চিঠিটার কথাই তো বলছি। সেই চিঠিটা কোন চিঠি? সেটা কিন্তু জোট নয়, সেটা হচ্ছে পশ্চিমবঙ্গে রাহুল গান্ধীর একটি যাত্রা, সেটাকে যেন পশ্চিমবঙ্গের প্রশাসন সেফ প্যাসেজ দেয়, সেই জন্য তিনি প্রশাসনকে নির্দেশ। তাই নয়, তার সাথে যেটা বলেছেন যে পার্টিকুলারলি যে ওরা যে রুটটা চাইছে সেই রুটটা যাতে ফলো করা হয়, সেটা প্রশাসনিক ব্যাপার, তার সাথে রাজনীতির কোনো সম্পর্ক থাকার জায়গা নেই। শিলিগুড়ির যে মিটিংটা, কংগ্রেসের যে মিটিংটা নিয়ে আপত্তি করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে, সেটা স্ট্র্যাটেজিক্যালি আপত্তি করা হয়েছে। সেখানে কিছু অ্যাডমিনিস্ট্রেটিভ প্রবলেম আছে। আই এম শিওর সেই অ্যাডমিনিস্ট্রেটিভ প্রবলেমটা কংগ্রেস নিজের মতো সর্ট আউট করে নেবে। সর্ট আউট করে নিলে সেখানে মিটিং হবে, বাধা নেই। আসবো, আমি আবার আসবো।
এবার অভ্রর কাছে একবার যাব। অভ্র, এই স্ট্র্যাটেজিক্যালি শব্দটা শুনে একটু উত্তেজিত হয়ে পড়েছে। না, একটু কটাক্ষের সুর আমি শুনতে পেলাম, একবার ওই শব্দটা নিজেই আওড়াচ্ছিল। অভ্র, কি বলবেন? আমি ইন্ডিজো কবিতার না লাইন দিয়ে ডামাডোল শুরু করি, তার থেকে ঈশানদা কবিতার লাইন দিয়েই শুরু করছি। ধন্যবাদ, সি ইউ, সাথে কে বন্ধু পিউই, ভালো থেকো, বাই বাই, হরে কৃষ্ণ, হ্যালো হাই। এই কবিতাটা লিখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভালো থেকো, বাই বাই, হরে কৃষ্ণ, হ্যালো হাই, এই দুটো লাইন আবার রিপিট করলাম, কারণ এই জিনিসটা শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় এই পিন্ডি জোটকে বলে দিয়েছেন। নামকরণ নিয়ে বলছি না ঈশানদা, পিন্ডি জোট, ডামাডোল কি, এত ভালো নাম দিতে হবে না। ইন্ডির পিন্ডি চটকে গেছে। একটা জোট নাকি এরা বানিয়েছে, 7-8 মাস হয়ে গেল, একটা কমন মিনিমাম প্রোগ্রাম করে উঠতে পারেনি। এরা নাকি দেশ চালানোর স্বপ্ন দেখছে। তৃণমূল কংগ্রেস একটা ড্রেন, একটা নর্দমা, একটা দল যেটা দুর্নীতিতে নিমজ্জিত, একটা রাজ্য চালাতে পারছে না। হাফ ডজন মন্ত্রী নেতারা ওইখানে জেলের ভাত খাচ্ছে, আর কিছু হলেই জেলে যাওয়ার পরে ঝুলতে ঝুলতে এসএসকেএমে চলে যায়। একটা নির্লজ্জ ড্রেন নর্দমা দল, যেখানে সবাই চোর, 2 নম্বরই অ্যান্টি সোশ্যাল লোকজন, একের পর এক কোর্ট মনিটর তদন্ত হচ্ছে আর সবাই অ্যারেস্ট হচ্ছে। আর এই দলের নেতা নেত্রীরা যারা অ্যারেস্ট হচ্ছে তাদেরকে সমর্থন করে। ওই শেখ শাহজাহান এদের দলের অ্যাসেট, এদের হিরো, এদের আইকন। এটা হচ্ছে তৃণমূল কংগ্রেস। রাজ্যতে এই অবস্থা, এরা নাকি বলছে দেশ চালাবে। দর্শক বন্ধুরা, আপনারা ভাবুন। আর ওই কংগ্রেস, দেশভাগের নায়ক কংগ্রেস, আজকে ভারতবর্ষ ভাগ হয়েছে এই কংগ্রেসের অকর্মণ্যতার জন্য। ভারতবর্ষ ভাগ হয়ে ইন্ডিয়া পাকিস্তান হয়েছে এই অকর্মণ্য, একদম গুড ফর নাথিং কংগ্রেসের জন্য। তাদের জন্য আজকে পাক অকুপাইড কাশ্মীর, তাদের জন্য আছে আকসাই চীন। এরা আজকে ভারত জোড়ো যাত্রা করছে। ওটা যাত্রা না, যাত্রা পালা। যাত্রাপালা করে কংগ্রেস চলতে পারে, কিন্তু যাত্রাপালা করে দেশ চলতে পারে না। এই পিন্ডি জোট খালি একটা ডকুমেন্ট বার করেছে এত মাস অব্দি, যেটার নাম দিয়েছিল সাময়িক সংকল্প। কি লিখেছে ঈশানদা ওখানে লিখেছে করাপশনের বিরুদ্ধে ইডি সিবিআই যে কোমর বেঁধে নেমেছে সেটাতে নাকি তাদের আপত্তি। আসলে বিষয়টা কি, এদের দেশ নিয়ে কোনো চিন্তা নেই, কোনো ভিশন নেই, কোনো কিচ্ছু নেই, খালি হাতে হাত ধরে চুরি করা। এক সেবার করে চোর একসঙ্গে হাতে হাত ধরে এসছে যাতে ইডি সিবিআই এইসবের থেকে বাঁচা যায়, যাতে ক্ষমতা কোনো রকমভাবে এরা নিতে পারে। কিন্তু আজকে বিহারের প্রেক্ষাপট নিয়ে কথা হচ্ছিল। নীতিশ কুমার, যিনি এই ইন্ডি জোটের প্রণেতা ছিলেন একদম প্রথম দিকে, উনিও বুঝে গেছেন এসব অকর্মণ্যের ঢেকিদের দিয়ে কিছু হবে না, কিচ্ছু হবে না এসব অকর্মণ্যের ঢেকিদের দিয়ে। এরা দুর্নীতিগ্রস্ত 2 নম্বরই দল। এরা সার্কাস করছে। সার্কাস পার্টি করুক, যা খুশি করুক, কিন্তু সার্কাস পার্টি দিয়ে দেশ চলতে পারে না। একদিকে ভারতীয় জনতা পার্টি, উল্টো দিকে সবকটা সার্কাস পার্টি। দর্শক বন্ধুরা ঠিক করুক যে ভারতীয় জনতা পার্টিকে চাই, একটা উন্নততর ভারতবর্ষ চাই, নাকি এই সার্কাস পার্টি দেখছে। আমি অভ্রর কথা শুনলাম, ওদিকে অর্কর কথাও শুনেছিলাম একবার। এরপরে অঙ্কন রয়েছেন সুদীপ্ত দা। আমি একবার নির্মাল্য মুখোপাধ্যায়ের কাছে যাব। নির্মাল্য মুখোপাধ্যায় রাজনৈতিক বিশ্লেষক তো বটেই, সাংবাদিকও। নির্মাল্যদার কাছে আমার প্রশ্ন হবে যে নির্মাল্যদা, এই যে ডামাডোল দেখছেন এই মুহূর্তে, আমি প্রথমেই অগ্নিবাণটা হয়তো আপনি শুনেছেন, প্রথমেই আমি বলছিলাম যে এই জোটের নাম কী হওয়া উচিত, ইন্ডি হওয়া উচিত নাকি ডামাডোল জোট হওয়া উচিত। একদিকে অর্ক কুমার নাগ তিনি বলছেন যে এরকমটা হতেই পারে, মানে উনি খুব একটা অস্বাভাবিকতা দেখছেন না। উনি আবার এই আশাও প্রকাশ করেছেন যে এই আসন সমঝোতার দিকে নাকি আস্তে আস্তে তারা এগোতে পারবেন। অন্যদিকে রয়েছেন আমাদের অভ্র, বিজেপির, তিনি কথা বলছিলেন। অভ্রর দাবি যে নীতিশ কুমারও বুঝে গিয়েছেন যে এই জোটের মাধ্যমে কোনো কিছু হবে না, কোনো ভালো কিছু হওয়ার নয়, সেই জন্য নীতিশ কুমার হাত ছেড়ে দিয়েছেন। কিন্তু এখানে তো এই প্রশ্নটাও ওঠে নির্মাল্যদা, যে এই নীতিশ কুমারকে 2 দিন আগে পর্যন্ত বিজেপি তীব্র শক্তিশালী বিঁধছিল। এই নীতিশ কুমার বহুবার শিবির বদল করেছেন এবং এই মুহূর্তে গোটা দেশে একটা প্রবচন তৈরি হয়ে গিয়েছে, ऐसा कोई सगा नहीं जिसको नीतीश ने ठगा नहीं। এমন কোনো আপন নেই যাকে নীতিশ ঠকাননি, যারই আপন হন তাকেই ঠকান। তো হ্যাঁ, নাম দিয়েছে পল্টু চাচা, এইসবও বলা হচ্ছে। তো একদিকে অস্বস্তি ঢাকার চেষ্টা স্পষ্ট দেখা যাচ্ছে অর্কদের মধ্যে, আরেকদিকে অভ্র যেটা বলছিলেন তিনি এখন আবার নীতিশ কুমারের জয়গান করছেন। কিন্তু যাই হোক, সব মিলিয়ে যে পরিস্থিতি দাঁড়ালো তাতে ইন্ডি জোটের ভবিষ্যৎ কি, এটাই শেষ পেরেক কিনা কফিনে, নাকি এটাই সবচেয়ে বড় পেরেক, না এটা টার্নিং পয়েন্ট, আপনার কি মনে হয়? না, যদি ওটাকে কফিনই বলেন তাহলে তো হয়েই গেল। কফিনে তো লাশই থাকে, তো ইন্ডি সেখানে আর শেষ পেরেক কি প্রথম পেরেক কিছু এসে আপনার কি মনে হয়? আমার যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে, আমার কিন্তু জোটটা প্রথম থেকে আমি বলেছি যে এটা একটা বায়বীয় জোট,
একটা হাওয়া জোট, কারণ নরেন্দ্র মোদী এতটাই শক্তিশালী, তার বিরুদ্ধে এই ধরনের জোট করা খুব ডিফিকাল্ট। আপনি ধরুন নরেন্দ্র মোদীও তো জোট করেছেন, এনডিএ জোট আছে, তো 38টা দল আছে, তো সেখানে একমাত্র বিজেপি 303টে আসন ধরে বসে আছে। নেক্সট আছে শিবসেনা 10টা আসন, 332টা আসনের মধ্যে। সুতরাং আপনি দেখছেন জোট যখন হয়, একটা পার্টিকে খুব শক্তিশালী না হলে অন্য পার্টিগুলো ন্যাচারালি প্রত্যেকেই একটা বার্গেনিংয়ের জায়গায় চলে যায়। একেবারে যেটা আমরা পশ্চিমবঙ্গে দেখতাম বাম জমানায়, সিপিএম একাই ক্লিয়ার কাট মেজরিটিতে থাকতো, বাকিরা আমরা সবসময় সেটা দেখতাম যে সিপিএমই আসল বাম ফ্রন্ট, বাকিরা কিছু না। এখানেও ঠিক একই জিনিস, মানে সবাই যদি ধরুন আজকে একজন 39 পেয়েছে, একজন 22 পেয়েছে, একজন 25 পেয়েছে, প্রত্যেকেরই ইকুয়াল ক্লেম থেকে যায়, সুতরাং কেউ ছাড়বে না। মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক একই রকমভাবে সেই ক্লেমগুলো করছে। এবার আমি যেটা, আপনারা সব ডামাডোল আমি কিন্তু বলি এটা একটা হারাধনের জোট, একটা একটা করে বাঘের পেটে যাচ্ছে। মানে যদি আরও পরিশীলিতভাবে বলি, একটা একটা করে মোদির পেটে যাচ্ছে এবং চলে যাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়ও চলে গেছে, বিজেপির বিরুদ্ধে উনি একা লড়বেন আমি জানি না, সেটা উনি লড়তে পারেন। নীতিশ কুমার আজকে চলে যাচ্ছেন, কয়েকদিন বাদে হয়তো দেখবেন এএপি অরবিন্দ কেজরিওয়ালের দলও চলে যাবে আস্তে আস্তে। মানে এই যে জোটটা, এটা অরবিন্দ কেজরিওয়ালের দল তো অলরেডি বলে দিয়েছেন, পাঞ্জাবে 13টা আসনে কোনোটাই কংগ্রেসকে ছাড়ছে, মানে আপও কংগ্রেসকে ছাড়ছে না, কংগ্রেসও আপকে ছাড়ছে। তার মানে জোটটা তো আর রইল না। সুতরাং এখানে যখন জোট থাকছেই না, এই জোট নিয়ে যেটা আপনারা বলছেন কফিন কিংবা অন্য কিছু যাই বলুন না কেন, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আপনি কি বলছেন আমি এটা জানতে চাইব, আপনি কি কফিন বলবেন না অন্য কিছু? না, আমার কাছে দেখুন, আমি সাংবাদিক হিসেবে একটা জিনিস, আমার অ্যানালিসিস থাকবে কিসের ভিত্তিতে? ভিত্তিতে থাকবে কতগুলো কথা, যে কথাগুলো পলিটিশিয়ানরা পরাপর বলছে। আপনি যদি দেখেন, যখন প্রথম মানে এদের যখন মিটিং হলো, যখন নাম প্রস্তাব হলো, মাল্লিকার্জুন খার্গে কথা যখন মমতা প্রস্তাব করলেন, মাল্লিকার্জুন খার্গে কিন্তু প্রথম থেকেই বলে আসছে একটা কথা, যে আগে ভোটটা হোক, তারপরে প্রধানমন্ত্রী কে হবে সেটা ঠিক করবেন, মুখটা কে হবে। তার মানে উনি আনশিওর। মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক একই রকমভাবে খুব সিগনিফিকেন্টলি বলেছেন, এখনও সব ভাবার সময় নেই, ভোটের পর ভাব। এক্স্যাক্টলি, এইখানেই আসবো। নির্মলদা যেটা বলছেন যে ভোটের পর হবে, তার মানে জোট আর হলো না। ভোটের পরে যদি কোনো পোস্টপোল কিছু হয়, হবে, প্রিপোল আর কিছু নয়। এবং মমতা বন্দ্যোপাধ্যায় ওখানেই স্টিক করে থাকে। এই মন্তব্যটাই মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন, নির্মাল্য মুখোপাধ্যায় যে রেফারেন্সটা দিচ্ছেন সেটা আরেকবার শুনে নেব। মমতা বন্দ্যোপাধ্যায় জোট সম্পর্কে ঠিক কি বলেছেন? আমার কোনো কথা হয়নি এবং আমি প্রস্তাব দিয়েছিলাম, ওরা প্রথম দিনই প্রত্যাখ্যান করেছে। তখন থেকে আমাদের দল সিদ্ধান্ত নিয়েছে আমরা বাংলায় একা চলবো। ইভেন ওরা যে আজ থেকে র্যালি করেছে, আমাদের একবার অ্যাজ এ ম্যাটার অফ কান্ট্রি, আমি ইন্ডিয়ার অ্যালায়েন্স, আমাকে একবার জানিয়েছে দিদি আপনার রাজ্যে যাচ্ছি, না জানায়নি। সুতরাং আমার সাথে কোনো সম্পর্ক নেই বাংলার ব্যাপারে। অল ইন্ডিয়ায় কী করবো না করবো আপনার ইলেকশন ভাববো, আমরা সেকুলার পার্টি, আমরা বিজেপিকে হারানোর জন্য যা করা হবে। কিন্তু এখন কোনো চর্চা নেই, মিথ্যে কথা, অ্যাবসলিউটলি রং। আমরা শুনলাম মমতা বন্দ্যোপাধ্যায় কি বলছিলেন। নির্মাল্য মুখোপাধ্যায় এই রেফারেন্সটাই টানছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় বলছিলেন যে ভোটের পরে ভাববো কি হবে, ভোটের পরে ভাববো কি হবে। তো ভোটের পরেই যদি ভাবার ছিল কি হবে, যদি ভোটের পরেই সিদ্ধান্ত নিতে হয় যে জাতীয় স্তরেও জোটে থাকবেন কিনা, যদি জাতীয় স্তরে জোটে থাকবেন কিনা সেটা এখনো পর্যন্ত নিশ্চিত না হয়, কারণ পশ্চিমবঙ্গে তো তিনি একাই লড়বেন, তিনি বলে দিয়েছেন। জাতীয় স্তরেও থাকবেন কিনা জোটে সেটাও ভোটের পরে সিদ্ধান্ত নেবেন, এটাই যদি হয় তাহলে এই ইন্ডি জোটের না ডামাডোল জোটের বৈঠকে এতবার করে যাওয়ার কি দরকার ছিল? আমি সুদীপ্তদার কাছে জানতে চাইব, তৃণমূল সমর্থক সুদীপ্তদা, রাজনৈতিক কর্মী, একটু প্লিজ বুঝিয়ে দেবেন যে এতবার করে এত বৈঠক, জোটের নামকরণ কি হবে সেইটা প্রস্তাব করা, কোথায় কবে কোন শহরে বৈঠক হবে সেই নিয়ে সবচেয়ে আগ্রহী, উদগ্র, উৎসুক ভূমিকা নেওয়া, এবং তারপরে জোটের কনভেনার কে হবেন, চেয়ারম্যান কে হবেন সেই সবও প্রস্তাব করে দেওয়া, আবার কোনো কোনো নামে আপত্তি করা, এত কিছু করার পর এখন বলছেন পশ্চিমবঙ্গে তো একা লড়বই, জাতীয় স্তরেও থাকবো কিনা সেটাও স্থির করব ভোটের পরে। তাহলে এত কিছু করার দরকার কি ছিল সুদীপ্তবাবু? একটা ছোট্ট একটা কথা দিয়ে শুরু করছি, যেই কথাটা আমি বলতে চাই
যে গীতা, বাইবেল, গুরু গ্রন্থ कुरान, सबसे ऊपर संविधान, मेरा देश महान, मेरा भारत महान। চাল সেদ্ধ করলে ভাত হয়, এটা আমিও জানি, সবাই জানে। আপনি ওরকম একটা কথা বলেন। ইন্ডিয়া অ্যালায়েন্স কিন্তু এই সংবিধানকে রক্ষা করার জন্য বানিয়েছে। মূলত আজকে যারা যারা জোট তাহলে শরিক এখন আছে, সংবিধানকে রক্ষা করার প্রয়োজনীয়তা আর অনুভূত হচ্ছে না। আপনি যদি আমায় বলতে দেন, মূলত যারা জোট সঙ্গী আছে, প্রথম থেকেই যে আলোচনাটা হয়েছিল, যে যার জায়গা থেকে দাঁড়িয়ে, যে যার স্টেট থেকে যেই জায়গায় যে শক্তিশালী আছে সেই জায়গায় তারা নিজেরা লড়বে। সিট কে কত আসনে পাচ্ছে সেটা বড় না, জোটটা থাকছে, জোটটা পোস্টপোল, হয়তো জোটটাকে এরমভাবেই পোস্টপোলের পর যদি সরকার ফরমেশনের কখনো জোটের কাছে সুযোগ আসে, ভারতের জনতা যদি এই সংবিধানকে রক্ষা করার জন্য ইন্ডিয়ান মানে অ্যালায়েন্সের এটা যারা ঠিক হয়েছিল জোটটা পোস্টপোল। শুনুন, আপনাকে একটা জিনিস বুঝতে পোস্টপোল হবে, জোট অনেক কখনো আগে থেকে ঠিক হয়? অনেক সময় কে বলেছে অদ্ভুত নীতিতে কথা ঠিক বলছেন। হয়, জোট ঠিক হয় নীতিতে। নীতিটা তো সংবিধানকে বাঁচানো। মানে আমি যদি আপনার সঙ্গে একই নীতিতে থাকি, তাহলে আমি ঠিক করব ভোটের পরে গিয়ে একই নীতির লোকের হাত ধরবো। যদি সেই সব মানুষ যারা সংবিধানকে রক্ষা করার জন্য আজকে ইন্ডিয়ান অ্যালায়েন্সের যারা শরিক আছে তাদের পক্ষে ভোট দেয়, এবং সেইটা যদি সরকারের জায়গায় চলে যায়, সরকার ফরমেশনের জায়গায় চলে যায়, আমার দীর্ঘতম বিশ্বাস মমতা বন্দ্যোপাধ্যায় সেই জায়গা থেকে পিছপা হবে না। তাহলে একমাত্র বিষয় হচ্ছে যদি সরকার গড়ার কোনো সম্ভাবনা থাকে তাহলে এই জোটে আছে, না নেই। শুনুন, যদি নাও হয়, এইটুকুনি বলতে পারি, ইন্ডিয়ান অ্যালায়েন্স থাকবে এবং এই ইন্ডিয়ান অ্যালায়েন্স একসাথে মিলে যারা বিরোধী আসনে বসবে, তারা এই সংবিধান বিরোধী প্রত্যেকটা পদক্ষেপ যে এই সরকার নেবে তার একসাথে বিরোধিতা করবে, এই বিশ্বাসটা আমরা রাখি। না, তাহলে বিষয়টা হচ্ছে যে সংবিধানকে রক্ষা করার জন্য কোট আনকোট আপনার কথা অনুযায়ী এই জোটটা তৈরি হয়েছিল, তাহলে সেটাই প্রাথমিকতা পাওয়া উচিত, অগ্রাধিকার পাওয়া উচিত। কিন্তু আপাতত সেইটা অগ্রাধিকার পাচ্ছে না। কে 42টায় লড়বে, কে 13টায় লড়বে, কে 7টায় লড়বে, এইটাই আপাতত অগ্রাধিকার। পরে আসবে সংবিধান। এই তো প্রত্যেকটা জায়গায় সংবিধানকে প্রথমে, আজকে সবাই যে জোটটা ইন্ডিয়ান অ্যালায়েন্স তৈরি করেছে, এই ইন্ডিয়ান অ্যালায়েন্স যখন তৈরি হয়, প্রথম যে ইন্ডিয়ান অ্যালায়েন্সটা আবার কি? ইন্ডিয়া অ্যালায়েন্স আপনি জানেন না? ইন্ডিয়া অ্যালায়েন্স আপনি জানেন না? আপনি ইন্ডিয়ান বলছেন। ইন্ডিয়ান না, ইন্ডিয়া অ্যালায়েন্স আপনি আগে ঠিক করে বলুন। আমি ইন্ডিয়ানরা অ্যালায়েন্স হচ্ছে, ইন্ডিয়ানরা অ্যালায়েন্স হচ্ছে, এখানে কোনো পিন্ডি চটকে গেছে, ইন্ডিয়ান অ্যালায়েন্সের পিন্ডি চটকে গেছে, এখানে কোনো জৈন ইন্ডিয়ান অ্যালায়েন্সের পিন্ডি চটকে গেছে, নামটাই বলতে পারছে না, নামটাই বলতে পারছে না। কি অবস্থা? ইন্ডিয়ানদের অ্যালায়েন্স ছাড়াবে। আচ্ছা বলুন তো, ইন্ডিয়ান অ্যালায়েন্সের কি নীতি? আরে আপনাকে নীতি করছেন, কি নীতি বলুন তো? ইন্ডিয়ানদের অ্যালায়েন্স ছাড়াবে। কি নীতি বলুন তো? ইন্ডিয়ানরা ঐক্য হচ্ছে। কি নীতি? নীতিটা বলুন না। আপনি নিজে একটাই নীতি, দুর্নীতি। আপনি আমাদের তৃণমূলের একটাই নীতি, দুর্নীতি। ইন্ডিয়ানরা অ্যালায়েন্স করছে, ইন্ডিয়ানরা অ্যালায়েন্স করছে। নির্লজ্জ চোরের দল, আরে নর্দমা, তৃণমূলের নর্দমা, ইন্ডিয়ানরা অ্যালায়েন্স করবে, চোরের দল, বলছি তো, চোরের দল, অর্ধেক মন্ত্রীগুলো চোর, সব নেতাগুলো চোর, নির্লজ্জ সব। কি নীতি আছে? নীতিগুলো বলুন, নীতিগুলো বলুন। সুদীপ্ত বাবু, আপনার পক্ষেরই একজনের কাছে যাব। সংবিধান দেবে, ভোট দেবে। আপনি কথাটা ঠিক বলেছেন, আপনি কথাটা ঠিক ধরেছেন। আপনাকে আমি ধন্যবাদ জানাই। সুদীপ্ত বাবু, আমাদের আসল কথাটা সুদীপ্ত বাবু এবং দুজনকে আমি আসছি। সুদীপ্ত বাবু, আচ্ছা আপনার পক্ষে কথা বলবেন এমন একজনের কাছে যাব। ইন্ডিয়ানরা ভোট, সুদীপ্ত বাবু আপনার পক্ষে কথা বলবেন এমন একজনের কাছে যাব। আমাদের সঙ্গে অনলাইনে জুড়েছেন নীলাভ। নীলাভ আইনজীবী এবং নীলাভ কংগ্রেস সমর্থক। নীলাভর কাছে একবার যাব। নীলাভ, আজকের দিনটা কতটা অস্বস্তিকর ঠেকছে আপনার জন্য? কারণ যে কংগ্রেস বলছিল বিজেপি বিরোধী বিভিন্ন দলকে এক জায়গায় সমন্বিত করে তারা একটা জোট করবেন, এবং যে কংগ্রেসের অন্যতম শীর্ষ নেতা গান্ধী পরিবারের কুলতিলক এখন আবার নতুন একটি যাত্রায় বেরিয়েছেন, এবং সেই যাত্রার আগে আবেদনও জানানো হয়েছিল যে সমস্ত ইন্ডি শরিক দল যেন সেই যাত্রায় সামিল হয়ে নিজের নিজের রাজ্যে যাত্রাকে সমর্থন করে, সহযোগিতা করে। সেই রকম একটা সময়ে একটা রাজ্যে যেখানে এই জোটের সরকার চলছিল, সেই সরকারটা পতনের মুখে। কেমন লাগছে দিনটা? খুব স্বস্তির, না অস্বস্তির, না আনন্দের, না দুঃখের, না খুশির? ঠিক কেমন লাগছে নীলাভ? না দেখুন, রাজনীতি হলো সম্ভাবনাময় শিল্প। সময়ের সাথে সাথে অনেক ঘটনা বদলায়। নীতিশ কুমার এর আগেও একাধিকবার এনডিএর সাথে গেছে, আরজেডি কংগ্রেসের সাথে এসছে, এখনো আরজেডি আর কংগ্রেসের সাথে আছে। সংবাদ মাধ্যমের মাধ্যমে জানতে পারছি বা শুনতে পাচ্ছি তিনি নাকি বিজেপির সাথে যেতে পারেন। কিন্তু যতক্ষণ না নীতিশ কুমার নিজের মুখ দিয়ে কিছু তার যিনি কোথাও দাঁড়িয়ে আছেন তার সে স্ট্যান্ডিং পয়েন্ট ক্লিয়ার করছেন বা তিনি ঘোষণা করছেন যে তিনি রাজনৈতিকভাবে এই সিদ্ধান্ত নিচ্ছেন বা রাজনৈতিক কোনো পথ বদল করছেন,
ততক্ষণ তো তার বিষয়ে আমাদের মতামত করার প্রয়োজনীয়তা নেই, কারণ আমরা তো কেউ জেডিইউর প্রবক্তাও নই, নীতিশ কুমারেরও ব্যক্তিগত প্রবক্তা নই, কেউ আমরা বিহারের রাজনীতিও করি না। কিন্তু একটা জিনিস বলতে পারি, নীতিশ কুমার যদি বারে বারে এরকম ভাবে শিবির বদল করেন, যে কথা আগেও আপনারা বলছিলেন যে নীতিশ কুমার ঠকায়নি এরকম কাউকে না, তো সেইভাবে যদি তিনি করতে পারেন, তার কি ব্যক্তিগত এখানেই তাহলে আপনাকে প্রশ্ন করি, আমার কোনো কথা বলতেই আটকায় না, আমার নীতিশ কুমারকেও রক্ষা করার দায় নেই বা মল্লিকার্জুন খাড়গেকেও রক্ষা করার দায় নেই, সেই জন্য আমি এই কথাটা বলতে পারি প্রকাশ্যে যে নীতিশ কুমারের এমন কোনো আপন নেই যাকে তিনি ঠকাননি। কিন্তু এই নীতিশ কুমারের নামই তো কদিন আগে আপনাদের দলের সভাপতি, মানে আপনি যে দলকে সমর্থন করেন সেই দলের সভাপতি মল্লিকার্জুন খাড়গে তিনি প্রস্তাব করেছিলেন ইন্ডি জোটের কনভেনার হিসেবে। তখন কি ভুলে গেছিলেন আপনারা বা আপনাদের দল যে নীতিশ কুমার এমন একজন যিনি কখনো এমন কোন নিজের আপনদেরও ঠকাতে ছাড়েন না, ऐसा कोई सगा नहीं जिसको नीतीश ने ठगा नहीं, ভুলে গেছিলেন? না দেখুন, বিষয়টা আমার দলের যিনি সভাপতি তিনি নিঃসন্দেহে নীতিশ কুমারের নাম কনভেনার হিসেবে এত উত্থাপন করেছিলেন। নীতিশ কুমার তখন কনভেনার হতে চায়নি, কিন্তু পাশাপাশি আমি একটা প্রশ্ন করছি, কিছুদিন আগে অমিত শাহ বললেন নীতিশ কুমারের জন্য তার দরজা বন্ধ হয়ে গেছে, কালকে যদি আবার দরজাটা খোলে তাহলে এটাও তো প্রশ্ন আসবে বিজেপির কি মতামত বারে বারে বদলে যায়? যে অজিত পাওয়ার সম্বন্ধে এক সময় বলতো 70,000 কোটি টাকার দুর্নীতির নায়ক, সেই অজিত পাওয়ারকে তারা তাদের জোটে নিয়ে উপমুখ্যমন্ত্রী করছেন মহারাষ্ট্রে। নীতিশ কুমারকে যদি আবার নেয়, দেখতে হবে এনডিএর তিনি কনভেনার হন কিনা, আবার বিহারের মুখ্যমন্ত্রী হয় কিনা, বিহারে নীতিশ কুমারের সরকার হয় কিনা, তাহলে সেটাও তো দেখার দরকার। ছিল আপনাদের রাজ্যসভা এমপির বাড়ির থেকে, হ্যাঁ মনে আছে তো কিছুদিন আগের ঘটনা। বেশ, আমি আসবো তিনি গ্রেপ্তার হয়নি কেন? 450 কোটি টাকা ক্যাশ হলো, সে ক্যাশ হলো, তাকে গ্রেপ্তার করা লিগাল। হ্যাঁ কি ক্যাশ মেমো জানাতে হবে, তারপর উত্তর দেবেন নাকি? বেশ বেশ বেশ, আমি আসবো। নীলাভ চেষ্টা করছেন যে যত রকম ভাবে অস্বস্তিটাকে ঢাকা যায়, আজকে এটাই স্বাভাবিক নীলাভর পক্ষে, কিন্তু অস্বস্তি আদৌ চাপা থাকবে কিনা? নীলাভ আপনার সময় শেষ, এক সেকেন্ড আপনারই সুবিধা হয়ে যাবে হয়তো, আসছি। নীলাভ, আপনাকে আমি একটা বক্তব্য শোনানোর চেষ্টা করব। আপনার দলের সর্বভারতীয় সভাপতির কোনো একটা অবস্থানকে আপনি যেভাবে স্ট্যান্ড করার চেষ্টা করছেন, সমর্থন দেওয়ার চেষ্টা করছেন, সেই অবস্থানটা আদৌ সমর্থনীয় কিনা সেটা আপনার দলের এই প্রদেশ সভাপতির একটা বক্তব্য শুনে নিই, তাহলে বুঝতে পারবো ইন্ডি জোটের মধ্যে সবকিছু মসৃণ আছে কিনা। অধীর রঞ্জন চৌধুরী, এই রাজ্যে কি পরিস্থিতি চলছে জোটের মধ্যে তার একটা মন্তব্যে পরিষ্কার হয়ে যাচ্ছে, একবার শুনবো। তো সিটের জন্য কাউরি দরকার পড়ে না। মমতা ব্যানার্জি বলছে যে কংগ্রেসের 2টো সিট, কি 2টো সিট দিবে? ওকে তো হারিয়ে 2টো সিট নিয়েছি আমরা, এবং আমাদের নিজেদের ক্ষমতা আরো অনেক সিট আমরা লড়তে পারি। লড়া করার ক্ষমতাটা কি আমরা কে পরোয়া করছি? সে আলোচনা চেয়েছিল, সে আলোচনায় গেছে, আমরা কিন্তু দয়া চেয়েছি 2টো আসনের জন্য। কংগ্রেসকে আপনার প্রয়োজন, মনে রাখবেন মমতা ব্যানার্জি, বাঁচতে গেলে আপনার প্রয়োজন হবে কংগ্রেসকে, মিলে নেবেন আমার ভবিষ্যৎ কথা। একবার অঙ্কনের কাছে আসবো। অধীর চৌধুরীর মন্তব্য আমরা শুনলাম, এর আগে নীলাভর কথা শুনছিলাম। আইনজীবী নীলাভ কংগ্রেসকে সমর্থন করেন, দলের সর্বভারতীয় সভাপতির কোনো একটা চিঠিকে বা কোনো একটা আবেদনকে বা কোনো একটা সিদ্ধান্তকে সমর্থন করার চেষ্টা করছিলেন। এবার অধীর রঞ্জন চৌধুরীর এই বক্তব্য শোনার পরে উনি একটু সময় নিয়ে নিন। নীলাভ, পারলে আবার আপনার কাছে আসছি, একটু উত্তরটা সাজিয়ে নিন, ততক্ষণ অঙ্কনের কাছে আসবো। সুদীপ্ত সরকার, অর্ক কুমার নাগ এবং নীলাভ ব্যানার্জি যা বলছেন, অঙ্কন কি বলবেন? দুপুরবেলায় কখনো সূর্যের দিকে তাকিয়ে দেখেছেন আকাশে? চোখটা ঝলসে যায়, তারপর চোখে অন্ধকার লাগে। এই মুহূর্তে গোটা বিশ্বের রাজনৈতিক আকাশে যে মধ্যাহ্নের সূর্য রয়েছে তার নাম হচ্ছে নরেন্দ্র দামোদর দাস মোদী। তার দিকে যারা তাকাচ্ছে হারানোর স্বপ্ন নিয়ে, তাদের দেখুন আর চোখ ঝলসে যাওয়ার অবস্থা, চোখে আর কিছু দেখতে পাচ্ছে না, অন্ধকার অবস্থা হয়ে গেছে। এই জোটের পতন সেই দিনই নিশ্চিত হয়ে গেছিল। তার জন্য বিজেপির দরকার নেই, তার জন্য কোনো রাজনৈতিক দলের দরকার নেই, তার জন্য নরেন্দ্র মোদীর দরকার নেই। যেদিন কিছু চোরেরা নিজেদের রাজনৈতিক কায়েমি স্বার্থকে চরিতার্থ করার জন্য দেশের নামকে ব্যবহার করতে চেয়েছিল, সেই দিনই নিশ্চিত হয়ে গেছিল যে এই জোটটা বছর বাদ দিন, এ তো কয়েক মাস টিকলো না, কয়েক মাস, একে 5 বছর সরকার দেবে। এখানে একটা খুব প্রাসঙ্গিক প্রশ্ন, যে প্রশ্নটা বারবার অন্যরা তুলছেন, এই নীতিশ কুমার তো 48 ঘন্টা আগে পর্যন্ত চক্ষুশূল ছিলেন, তার অজস্র লুপহোলস, ত্রুটি বিচ্যুতি আপনাদের নজরে আসছিল। আজ হঠাৎ
সেই নীতিশ কুমারের হাত ধরে সরকার গড়তে কেমন লাগবে? শুনুন, বট গাছটার নাম নরেন্দ্র মোদী, বট গাছটার নাম বিজেপি। সেই বট গাছের নিচে অনেক চারা গাছ আপনি দেখতে পাবেন। এখানে আমাদের কোনো দায় নেই, আমাদের কোনো দায়িত্ব নেই, আমাদের একটাই দায়বদ্ধতা রয়েছে মানুষের প্রতি, মানুষকে নিয়ে আমাদের রাজনীতি। আজকে যাদেরকে, এরা কোন জোট বলুন তো? এই জোটে কোনো শুভবুদ্ধি সম্পন্ন মানুষের চারা গাছ উঠবে সেটা আছে, কিন্তু বট গাছ কি নিজে দুহাত বাড়িয়ে বা নিজের ঝুড়ি বাড়িয়ে? আমাদের না, বট গাছের কোনো ঝুড়ি বাড়ানোর দরকার নেই। শুনুন না, কোনো শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, এই জোটের কমন মিনিমাম এজেন্ডা কি? কোন প্রশ্নে আপনি দেখেছেন এই জোটকে মানে ঐক্যবদ্ধ হতে হয়েছিল? কিন্তু একবার কখন, যখন অভিষেক ব্যানার্জিকে ইডি ডেকেছে তখন এটা রাজনৈতিক প্রতিহিংসা। সব মানে সিপিএম, কংগ্রেস সবাই একজোট হয়েছিল যখন বলেছিল যে সনাতনকে এই ভারতবর্ষের মাটি থেকে মুছে দিতে হবে, তখন এরা সবাই সিপিআই, কংগ্রেস সবাই একসাথে এসেছিল। আসলে এই যে জোটের শরিকি ভালোবাসা আর কসাইয়ের মুরগি পোষা, এর মধ্যে কোনো পার্থক্য নেই। নিজেদের সাথে এখানে বলছে চোর, ওখানে বলছে আই সাধু পুরুষ ভাই এসো, পল ভর কে লিয়ে কোই হামে প্যার কর লে ঝুটা হি সহি। এদের মানে একটু মিথ্যা মিথ্যা যদি ভালোবাসা চাই। অঙ্কন বিজেপি মুখপাত্র, অঙ্কন স্বাভাবিকভাবেই এই নীতিশ কুমারের সঙ্গে এখন এই সরকার গড়ার ক্ষেত্রে যদি কোনো অস্বস্তি থেকে থাকে সেটা এড়িয়ে যাওয়ার চেষ্টাই করবেন। আমাদের কোনো অস্বস্তি নেই। আপনারা এই তো যা লিট্টি চোখা খেয়েছিলেন সেই কিন্তু লিট্টি চোখা এখন কিন্তু পিন্ডি দিচ্ছে। আমি একটু দর্শক কি বলছেন, আমাদের দর্শকরা কিছু প্রশ্ন পাঠিয়েছেন, আমি সুদীপ্ত সরকার, অর্ক কুমার নাগের কাছে যাব। নিজের ভুল বুঝে এনডিএতে ফিরছেন নীতিশ কুমার, এরকমটা প্রশ্ন করেছেন অভিরূপ বিশ্বাস। অভিরূপ বিশ্বাস আমাদের দর্শক, তিনি এই প্রশ্ন পাঠিয়েছেন যে নিজের ভুল বুঝে এনডিএতে ফিরছেন নীতিশ কুমার। অভিরূপ বিশ্বাস এই প্রশ্ন করছে, এটা দর্শকের প্রশ্ন, আমার নয়, নির্মাল্য মুখার্জির নয়, অঙ্কনের নয়, অভ্রর নয়। কি বলবেন সুদীপ্ত সরকার? দাউদ যদি ইলেকশনে লড়ে সরকার ফর্মের জায়গায় যায় তাহলে বিজেপি, মোদিজির বিজেপি, মোদিজির বিজেপি, আরে তোমাদের সাপোর্ট দিতে হবে, তোমাদের দাউদদের মতো প্রয়োজন। তোমরা সাধারণ তৈরি করো, তোমরা মাথা তুলে নাচুন, বাড়ি গিয়ে স্বেচ্ছায় মাথা তুলে নাচুন, ওই তো করে ক্রিমিনাল দল তৃণমূল, আরে ড্রেন নর্দমা ক্রিমিনাল দল, স্বেচ্ছায় নেতা। আর এক দর্শক প্রশ্ন পাঠিয়েছেন, তার নাম রাহুল পোদ্দার। দর্শকের প্রশ্ন, নীতিশের কোনো নীতি নেই। রাহুল পোদ্দার আজকে প্রশ্ন করছেন নীতিশের কোনো নীতি নেই। এই প্রশ্নবান নিশ্চয়ই অঙ্কনদের দিকে বা অভ্রদের দিকেই যাবে, অভ্রর কাছে আসবো একবার। নীতিশের কি কোনো নীতি নেই? মানে আমি নিজেও মনে করতে পারছি না যে ঠিক কতবার মিড টার্ম সরকার ভাঙলেন, গড়লেন। 2020-তে সম্ভবত আরজেডির সঙ্গে হাত মিলিয়ে ভোটে লড়েছিলেন, মাঝপথে ভেঙে দিয়ে বিজেপির সঙ্গে এলেন প্রথম, এবং তারপরে বিজেপিকে আবার 2020-তে আবার মাঝপথে ভেঙে ফিরছেন। ভারতীয় জনতা পার্টি খালি ভারতবর্ষের বৃহত্তম রাজনৈতিক দল নয়, বিশ্বের মধ্যে বৃহত্তম রাজনৈতিক দল। কিন্তু আমরা তো দান খয়রাতি করতে রাজনীতি করতে আসিনি। আমাদের একটা ভিশন আছে, আমাদের একটা আইডিওলজি আছে। এবার কেউ যদি মনে করে তার ভুলটা বুঝে আমাদের সঙ্গে আসতে চায়, সঠিক পথে আসতে চায়, অবশ্যই আমরা মোদিজির বিজেপিতে নেই, মোদিজির বিজেপিতে আইডিওলজি আছে বলে আমি বিশ্বাস করি না। মোদিজির বিজেপিতে আইডিওলজি আছে বলে আমি বিশ্বাস করি না। আগে মোদিজি তোমাদের কথা শুনবো না, চোর তৃণমূল, চোর 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 চোর। একবার আমি আসবো নির্মাল্য মুখোপাধ্যায়ের কাছে। এখানে এই মুহূর্তে বিজেপি এবং ইন্ডি বা ডামাডোল জোটের যারা সমর্থক রয়েছেন তাদের মধ্যে তুমুল কলহ উপস্থিত। সেই ডামাডোল থেকে বেরিয়ে আপাতত আমরা আরেকবার নির্মাল্য মুখোপাধ্যায়ের কাছে আছি। আপনি শুনলেন নির্মাল্যদা পুরো আলোচনাটা এবং দুপক্ষের দাবি আপনি শুনলেন। আমি আপনাকে বলি, সেটা হচ্ছে নীতিশ কুমার, রামবিলাস পাসওয়ান, মমতা ব্যানার্জি, এরা সত্যি পাল্টি রাজনীতি করে। মমতা ব্যানার্জি কতজনের সঙ্গে রাজনীতি করেছেন বলুন? দল যখন প্রতিষ্ঠা করেছেন তখন তো করেছেন তো। সুতরাং আপনি আজকে নীতিশ কুমারকে যদি একা বলেন পাল্টুরাম, তাহলে উনিও পাল্টুরানি হতে হবে ওনাকে, এটা আপনাকে মানতে হবে। মানে আপনি বলতে চাইছেন যে এই ডামাডোল জোট বা ইন্ডি জোট, হ্যাঁ, এই জোটে সবাই পল্টু। এবার ধরুন মানে যখন ভোট এসেছিল, ভোটের সময় 138 জন তৃণমূল থেকে বিজেপিতে শিফট করেছিল এইখানে 294-এর মধ্যে, ঠিক আছে? বিজেপি তাদের নিয়েছিল, সাকসেস পেয়েছে কি পায়নি সেটা পরের প্রশ্ন।
কিন্তু ঘটনাটা হয়েছে এগুলো হয়। নীতিশ কুমাররা, মমতা ব্যানার্জিরা যে ধরনের দল চালান, আপনি কোনোভাবে বিজেপির মতো কিংবা কংগ্রেসের মতো এত ভারী দল তো তারা নয়। বিজেপি সর্বভারতীয় দল, কংগ্রেসও সর্বভারতীয় দল। নীতিশ কুমারের দল কিংবা মমতা, তাদের অনেক বাধ্যবাধকতা থাকে, কোনো উপায় থাকে না। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় যে কথাটা বলছেন পোস্ট পোল অ্যালায়েন্সের কথা বলছেন, ভাববো আমি পোস্ট, যদি মানে প্রিপোল চলে গেল। আমি সেটাই বলছি, যদি পোস্ট পোলই হয় তাহলে ভোটের আগে এত রকম করে এত মাস ধরে এসব করা কি? তার মানে উনি একটা জিনিস পরিষ্কার বুঝিয়ে দিলেন, সেটা হচ্ছে যে ইউনিটারি পার্টি একমাত্র লড়াইটা করতে পারে। যেমন উনি যেটা প্রথমেই বলেছেন যে যেখানে শক্তিশালী, কংগ্রেস আজকে 3টে স্টেটে, বিজেপি 17টা স্টেটে। সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে উনি তো ভুল কথা কিছু বলেননি, এবং এখানে দাঁড়িয়ে, এবং উনি ছাড়া উনি যদি ভুল কথা না বলে থাকেন এবং ঠিকই বলে থাকে, তাহলে এই জোটের ভবিষ্যৎ আরোই ডামাডোলের মধ্যে পড়তে চলেছে। সেটা নিয়ে বাকি দলগুলোর অগতির গতি তো উনি। কংগ্রেস এবং সিপিএম, এই যে অধীর চৌধুরী আপনারা শোনালেন, অধীর চৌধুরীর নিজের কি আছে? কিছুই নেই, নিজের আসনটা অন্তত, শুধু নিজের আসনটুকু রাখা। এবার সময় খুব কম। মমতা বন্দ্যোপাধ্যায় অগতির গতি, এটা সবাই জানে, বুঝতেই পারে। তাই জন্য মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তার কার্ডটা খেলছেন। একদমই তাই, একদমই তাই। আমরা একবার দর্শকের মতামত দেখে নেব। আমাদের দর্শকের কাছে প্রশ্ন ছিল, নীতিশের জোট বদল ইন্ডি জোটে এটা কি শেষ পেরেক? নীতিশের জোট বদল কি ইন্ডি জোটে শেষ পেরেক? এটা ফেসবুকে আমাদের দর্শকরা বলছেন 22% বলছেন না, 22% দর্শক বলছেন না, এটা শেষ পেরেক নয়। 78% কফিটা উঠে গেছে। আমরা দর্শককে প্রশ্ন করার সময় কফিটা রাখিনি। 78% বলছেন যে হ্যাঁ এটাই শেষ পেরেক, এরপরে আর কোনো পেরেকের দরকার হবে না। এরপরে এক্স স্যান্ডেলে আমরা দেখছি, বাপরে, এক্স স্যান্ডেলের রেজাল্টটা একবার দেখে নিই। 100% বলছেন হ্যাঁ এটাই জোটের শেষ পেরেক। এবার ইউটিউবে কি পোল রেজাল্ট আসছে, সেখানেও 6% মাত্র বলছেন যে না এটা শেষ পেরেক নয়, মানে আরও পেরেক হয়তো বাকি আছে তারা মনে করছেন। আর 94% তারা মনে করছেন এটাই জোটের শেষ পেরেক। এইটা হচ্ছে দর্শকের মতামত। দর্শকের কাছেও আমরা মতামত চেয়েছিলাম, দর্শকের প্রশ্নও কিছু আমাদের শো লাইভ চলাকালীন এসছে, সেগুলোও লাইভে আমরা শুনিয়েছি। এবং শুধুমাত্র সেই প্রশ্ন নয়, তার সঙ্গে একই রকমভাবে আমরা দেখলাম দর্শকের যে মতামত আমরা ফেসবুক, ইউটিউব এবং এক্স হ্যান্ডেলের মাধ্যমে নিলাম। যেভাবে এক্স হ্যান্ডেলের মাধ্যমে যখন নিলাম তখন আমরা দেখতে পেলাম সেখানেও কোথাও 100%, কোথাও 94% এরকম, এবং কোথাও 78% সবাই মনে করছেন এটাই এই জোটের জন্য শেষ পেরেক। আমি প্রথমেই একটা কথা বলছিলাম যে এটা জোটের কফিনে শেষ পেরেক কিনা। নির্মাল্য মুখোপাধ্যায় সেখানে বলছিলেন যদি কফিনই বলে দেন তাহলে তো আর পেরেক আছে কি না সেটা অপ্রাসঙ্গিক হয়ে যায়, কারণ কফিন বলে দেওয়ার পরে আর কিছু অবশিষ্ট থাকে না। তবে দর্শক যে কথা বলছেন তাতে কিন্তু এটা খুব স্পষ্ট হয়ে সামনে আসছে যে পশ্চিমবঙ্গের দর্শকরাও মনে করছেন, রিপাবলিক বাংলার দর্শকরাও মনে করছেন যে এরপরে এই জোটের ভবিষ্যৎ নিয়ে আদৌ ভাবনা চিন্তা করার আর কিছু থাকতে পারে না। এই জোটের ভবিষ্যৎ কোন দিকে যায় এরপরেও আমরা নজর রাখবো, এবং মনে হচ্ছে এরপরেও এই বিষয় নিয়ে আবার আমাদের আলোচনা করতে হবে।